সুপ্রভাত। পরীক্ষাগার ও শিল্পে অজৈব রসায়নের আগের দুটো পাঠে আমরা অ্যামোনিয়া গ্যাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তৃতীয় দিনে আমরা হাইড্রোজেন সালফাইড ও নাইট্রোজেন গ্যাস নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা চলে আসি হাইড্রোজেন সালফাইড। তো হাইড্রোজেন সালফাইড গ্যাসের আমরা কি অংশ নিয়ে আলোচনা করব না হাইড্রোজেন সালফাইড গ্যাসের প্রস্তুতি, তাদের ধর্ম এবং ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসা যাক প্রস্তুতি। পরীক্ষাগারে কিপ যন্ত্রে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করা হয়। হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলো হলো ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়ার শর্ত: সাধারণ তাপমাত্রাতেই ফেরাস সালফাইড ও লঘু সালফিউরিক অ্যাসিড পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে। বাইরে থেকে চাপ, তাপ, অনুঘটক ইত্যাদি প্রয়োজন হয় না। নেক্সট পয়েন্ট, সমিত সমীকরণ। FeS plus H2SO4 equal to FeSO4 plus H2S। এবার আমরা চলে আসব কিপ যন্ত্রে কিভাবে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করা হয়। এখানে কিপ যন্ত্রের চিত্র দেওয়া হয়েছে। এই তিনটি গোলক নিয়ে গঠিত। উপরের গোলকটির সঙ্গে সরাসরি নিচের গোলকটি সংযুক্ত। উপরের গোলকটিতে ফানেলের সাহায্যে যদি আমরা লঘু সালফিউরিক অ্যাসিড যদি ঢালা হয় তাহলে তার নিচের গোলকে আসবে এবং নিচের গোলকে সালফিউরিক অ্যাসিডের তল আস্তে আস্তে বাড়তে থাকবে এবং তা মাঝের গোলকে রাখা ফেরাস সালফাইডের সংস্পর্শে আসবে এবং ফেরাস সালফাইড ও লঘু সালফিউরিক অ্যাসিড পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করে। এবারে যে নির্গম নল একটা রয়েছে, এই নির্গম নলের মুখটি স্টপ কক দিয়ে বন্ধ করা থাকে। নির্গম নলের মুখটি খুলে দিলে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়া যাবে। এবং নির্গম নলের মুখটি যদি বন্ধ করে দেওয়া হয় তখন উৎপন্ন এই মাঝের গোলকটিতে উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গ্যাস সালফিউরিক অ্যাসিডের উপর চাপ সৃষ্টি করবে, ফলে সালফিউরিক অ্যাসিডের লেভেল নিচে নেমে যাবে, ফলে ফেরাস সালফাইড ও লঘু সালফিউরিক অ্যাসিড আর পরস্পরের সংস্পর্শে আসবে না এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতি বন্ধ হয়ে যাবে। এইভাবে আমরা প্রয়োজন মতো হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করতে পারি, আবার প্রয়োজন মতো বন্ধ করতে পারি। নেক্সট পয়েন্ট, পরীক্ষাগারের কিপ যন্ত্রে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির কারণ কি? যে সমস্ত গ্যাস সাধারণ উষ্ণতায় একটি কঠিন ও একটি তরল পদার্থের বিক্রিয়ায় উৎপন্ন হয় তাদের কিপ যন্ত্রে প্রস্তুত করা যেতে পারে। এখানে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির যে বিকারকগুলো ব্যবহার করা হয় তার একটি হলো ফেরাস সালফাইড যা কঠিন পদার্থ এবং অন্যটি হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড যা তরল পদার্থ। তাছাড়া প্রয়োজন মতো যখন প্রয়োজন তখন হাইড্রোজেন সালফাইড গ্যাস ব্যবহার করা যায় এবং প্রয়োজন শেষ হলে গ্যাস উৎপাদন বন্ধ করে দেওয়া যায়। এই দুটি কারণের জন্যই কিপ যন্ত্রে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করা যেতে পারে। কিপ যন্ত্রে আর কোন কোন গ্যাস প্রস্তুত করা যায়? এক হাইড্রোজেন, দুই কার্বন ডাই অক্সাইড, আরো রয়েছে। তো হাইড্রোজেন প্রস্তুতির জন্য আমরা কি কি বিকারক ব্যবহার করি? জিঙ্ক আর লঘু সালফিউরিক অ্যাসিড। জিঙ্ক কঠিন পদার্থ, লঘু সালফিউরিক অ্যাসিড তরল পদার্থ। একই রকম ভাবে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুতির জন্য আমরা ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি, যার একটি কঠিন পদার্থ এবং অন্যটি তরল পদার্থ। তাই হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস কিপ যন্ত্রে প্রস্তুত করা যেতে পারে। নেক্সট পয়েন্ট চলে আসি, পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার না করে আমরা লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি কেন? না, গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি জারক দ্রব্য, উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গ্যাসকে জারিত করে সালফার ডাই অক্সাইড গ্যাসে পরিণত করে, ফলে হাইড্রোজেন সালফাইড গ্যাস আর পাওয়া যায় না। তাই হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি না। নেক্সট পয়েন্ট, হাইড্রোজেন সালফাইডের ধর্ম। আমরা প্রথমে চলে আসি ভৌত ধর্ম। হাইড্রোজেন সালফাইড বাতাসের চেয়ে ভারী, জলে ঠান্ডা জলে বেশি মাত্রায় দ্রবীভূত হয়, গরম জলে কম দ্রবীভূত হয়। এর বিষক্রিয়া রয়েছে।
বায়ুতে 5 ppm এর বেশি হাইড্রোজেন সালফাইড গ্যাস উপস্থিত থাকলে মানুষ সংজ্ঞাহীন হয়ে পড়ে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। নেক্সট পয়েন্ট আমরা চলে আসি রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মে আমরা প্রথমেই যে ধর্মটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড ধর্ম। এটা জলীয় দ্রবণে মৃদু আম্লিক, নীল লিটমাসকে সামান্য লাল করে। হাইড্রোজেন সালফাইড জলে বিয়োজিত হয়ে H+ ও H- বা H2H+ ও H2- আয়ন উৎপন্ন করে। এই দুটি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে যা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে দু রকমের লবণ উৎপন্ন করতে পারে। এই সোডিয়াম হাইড্রোজেন সালফাইড এটা অ্যাসিড লবণ, এবং সোডিয়াম সালফাইড এটা প্রশম লবণ। নেক্সট রাসায়নিক ধর্মে আমরা চলে আসি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। হাইড্রোজেন সালফাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে। অক্সিজেনের পরিমাণ যদি কম হয় তাহলে সালফার এবং জল উৎপন্ন হয়। নেক্সট পয়েন্টে আমরা চলে আসব অধঃক্ষেপণ বিক্রিয়া। হাইড্রোজেন সালফাইড সিলভার নাইট্রেট, কপার সালফেট, লেড নাইট্রেট এদের সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে সিলভার সালফাইড, লেড সালফাইড, কপার সালফাইড, কিউপ্রিক সালফাইড এবং লেড সালফাইডের কালো অধঃক্ষেপ উৎপন্ন করে। বিজারণ ধর্ম। হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম রয়েছে, তা আম্লীকৃত পটাশিয়াম ডাইক্রোমেট এবং পারম্যাঙ্গানেট দ্রবণকে বিজারিত করে। কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেটকে যদি অ্যাসিড মাধ্যমে হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করানো হয় তাহলে সবুজ বর্ণের ক্রোমিক সালফেট উৎপন্ন হয়। একই রকম ভাবে বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে যদি অ্যাসিড মাধ্যমে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া করানো হয় তাহলে বর্ণহীন ম্যাঙ্গানাস সালফেট উৎপন্ন হয় এবং কলোয়েডীয় সালফারের অধঃক্ষেপ পাওয়া যায়। হলুদ বর্ণের FeCl3 দ্রবণকেও বিজারিত করে, ফেরিক ক্লোরাইড দ্রবণকে বিজারিত করে ফেরাস বর্ণহীন ফেরাস ক্লোরাইডে পরিণত করে। নেক্সট পয়েন্টে আমরা চলে আসি হাইড্রোজেন সালফাইডের শনাক্তকরণ বিক্রিয়া। সোডিয়াম নাইট্রোক্লোরাইডের ক্ষারীয় দ্রবণের সঙ্গে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে বেগুনি বর্ণ ধারণ করে। বিক্রিয়াটি এখানে দেখানো হয়েছে 2NaOH + H2S সমান Na2S + 2H2O। এবার Na2S সোডিয়াম নাইট্রোক্লোরাইড Na2FeCl5NO এর সঙ্গে বিক্রিয়া করে Na4FeCl5NOS নামক একটি জটিল যৌগ, বেগুনি বর্ণের একটি জটিল যৌগ উৎপন্ন করে। লেড অ্যাসিডের দ্রবণে সিক্ত সাদা কাগজ যদি ধরা হয় তাহলে লেড সালফাইডের কালো অধঃক্ষেপ পাওয়া যায়। তাহলে এই দুটি বিক্রিয়ার সাহায্যে আমরা হাইড্রোজেন সালফাইডকে শনাক্ত করতে পারি। রূপার জিনিস পুরানো হলে কালো হয়ে যায় কেন? বায়ুতে যে হাইড্রোজেন সালফাইড গ্যাস উপস্থিত রয়েছে, রূপা তার সঙ্গে দীর্ঘকাল বিক্রিয়ার ফলে কালো বর্ণের সিলভার সালফাইড উৎপন্ন হয়। এই সিলভার সালফাইড কালো রঙের হওয়ায় রূপার জিনিসগুলো কালো হয়ে যায়। নেক্সট পয়েন্ট, পুরানো তৈলচিত্র কালো হয়ে যায় কেন? তৈলচিত্রে যে রং ব্যবহৃত হয় তা লেড যৌগ, লেড কার্বনেট, লেড সালফেট ইত্যাদি থাকে, যা হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে কালো বর্ণের লেড সালফাইডে উৎপন্ন করে, ফলে তৈলচিত্রগুলো কালো হয়ে যায়। নেক্সট পয়েন্ট আমরা চলে আসি হাইড্রোজেন সালফাইডের ব্যবহার। অজৈব লবণের গুণগত ও পরিমাণগত বিশ্লেষণে অধঃক্ষেপক হিসাবে ব্যবহৃত হয়। গুণগত অর্থাৎ কি কি ধাতব আয়ন রয়েছে
এবং পরিমাণগত অর্থাৎ কতটা পরিমাণে রয়েছে এটার বিশ্লেষণে অধক্ষেপক হিসাবে ব্যবহৃত হয়। এটা বিশ্লেষণ হবে, বিশেষণ হয়ে গেছে। সালফাইড ও হাইড্রোসালফাইড লবণ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। পরীক্ষাগারে বিজারক দ্রব্য রূপে হাইড্রোজেন সালফাইড ব্যবহৃত হয়। নেক্সট আমরা চলে আসবো নাইট্রোজেন। তো প্রথমে আমরা চলে আসি নাইট্রোজেনের প্রস্তুতি। নাইট্রোজেন প্রস্তুত করতে কি কি প্রারম্ভিক উপাদান প্রয়োজন হয়? 1 নম্বর সোডিয়াম নাইট্রাইট NaNO2 এবং অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। বিক্রিয়ার শর্ত: অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রাইটকে সম আণবিক ভরের অনুপাতে মিশিয়ে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। সমিত সমীকরণ: বিক্রিয়াটি দুটি ধাপে ঘটে। প্রথম ধাপে অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রাইট বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন করে, যা পরের ধাপে বিয়োজিত হয়ে নাইট্রোজেন ও জল উৎপন্ন করে। তাহলে আমাদের একটা কোশ্চেন আসবে যে সরাসরি অ্যামোনিয়াম নাইট্রেটকে নিয়ে উত্তপ্ত করলেই তো নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হতো। কেবলমাত্র অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায় না কেন? না, অ্যামোনিয়াম নাইট্রাইট বিস্ফোরক দ্রব্য, তাই বিস্ফোরণ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইডকে মিশিয়ে উত্তপ্ত করলে অল্প অল্প পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়, যা সাথে সাথে বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়, ফলে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে না। নেক্সট পয়েন্ট, নাইট্রোজেনের রাসায়নিক ধর্ম। তার আগে আমরা বলে নিই নাইট্রোজেনের ভৌত ধর্ম। নাইট্রোজেন জলে খুব সামান্য পরিমাণে দ্রবীভূত হয় এবং নাইট্রোজেনের বায়ু অপেক্ষা সামান্য হালকা। নাইট্রোজেনের, এবার চলে আসি নাইট্রোজেনের রাসায়নিক ধর্মে। নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা কম, এর কারণ না, নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত। এই বন্ধন স্থায়ী প্রকৃতির এবং অণুর বিয়োজন তাপের মান অত্যন্ত বেশি। এমনকি 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও খুব অল্প পরিমাণে নাইট্রোজেন বিয়োজিত হয়, তাই এরা রাসায়নিকভাবে কম সক্রিয়। এবার আমরা চলে আসি ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া। 3Mg + N2 = Mg3N2, অর্থাৎ ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রাইট যৌগ উৎপন্ন করে। এই ম্যাগনেসিয়াম নাইট্রাইট যৌগ জলের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে এখান থেকে, যে একটি ম্যাগনেসিয়াম ফিতাকে নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে পোড়ানো হলো এবং উৎপন্ন পদার্থকে আর্দ্র বিশ্লেষিত করা হলো। কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লিখো। তাহলে একই রকম উত্তর। নেক্সট কোশ্চেন, নেক্সট হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 500 অ্যাটমসফিয়ার চাপে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে, যেটা আমরা আগেই অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে দেখেছি। এবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। নাইট্রোজেন সাধারণ উষ্ণতায় অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না, কারণ আমরা দেখেছি যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেন সহাবস্থান করেছে। অর্থাৎ নাইট্রোজেন যখন বিদ্যুৎ স্ফুলিঙ্গ হয়, তখন উচ্চ তাপমাত্রার সৃষ্টি হয়, তখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এটি একটি তাপ শোষক বিক্রিয়া। এবার আমরা চলে আসবো ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন বিক্রিয়া করে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন চূর্ণ উৎপন্ন হয়। এই যে ধূসর মিশ্রণটি উৎপন্ন হয়, ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন চূর্ণের যে ধূসর মিশ্রণ উৎপন্ন হয়, তাকে আমরা নাইট্রোলিম বলি। এবার এই নাইট্রোলিমকে যদি আর্দ্র বিশ্লেষিত করা হয়, আবার ক্যালসিয়াম কার্বনেট ও অ্যামোনিয়া গ্যাস
প্রস্তুত হয়। এবার আমরা চলে আসবো নাইট্রোজেন সংবন্ধন, অর্থাৎ এই বায়ুমণ্ডলের নাইট্রোজেন কিভাবে আমাদের ভূপৃষ্ঠে আছে। নাইট্রোজেন আমরা জানি রাসায়নিকভাবে কম সক্রিয়, তাই 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই বিদ্যুৎ স্ফুলিঙ্গ বজ্রপাত যখন হয় তখন বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড প্রথমে উৎপন্ন করে। এই নাইট্রিক অক্সাইড বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়, যা বৃষ্টিপাতের সময় বা জলীয়বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাস অ্যাসিডে পরিণত হয়। এবং এই নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাস অ্যাসিড মাটিতে উপস্থিত ক্ষারীয় পদার্থের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট লবণে পরিণত হয়। এই নাইট্রেট লবণ থেকে সিম্বি গোত্রীয় উদ্ভিদরা নাইট্রোজেনকে নিয়ে তাদের উৎপন্ন শর্করা, তারা যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে তার সঙ্গে মিশিয়ে প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করে। সেই প্রোটিনকে বিভিন্ন প্রাণীরা ভক্ষণ করে তাদের প্রোটিনের চাহিদা পূর্ণ করে। এবং আমরা সরাসরি উদ্ভিদের দেহ থেকেও নাইট্রোজেন পেতে পারি, আবার ওই প্রাণীদের ভক্ষণ করেও আমরা নাইট্রোজেন পাই। এইভাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেন আমাদের জীবদেহে প্রবেশ করে। নাইট্রোজেন সংবন্ধনে সংঘটিত বিক্রিয়াসমূহ। নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় প্রথমে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। নাইট্রিক অক্সাইড বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয় এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড ও নাইট্রিক অক্সাইডে পরিণত হয়, বা নাইট্রাস অ্যাসিডও হতে পারে। এই নাইট্রিক অ্যাসিড মাটিতে উপস্থিত যে কার্বনেট রয়েছে, দ্বিযোজী ধাতব আয়নের যে কার্বনেট লবণ রয়েছে তার সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন নাইট্রেট লবণ উৎপন্ন করে, বা একযোজী যে একযোজী ধাতব আয়নের যে কার্বনেট রয়েছে তার সঙ্গে বিক্রিয়া করেও নাইট্রেট লবণ উৎপন্ন করে। এবার আমরা চলে আসবো নাইট্রোজেনের ব্যবহার। বৈদ্যুতিক বাল্ব ও টিউবে নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাসও বর্তমানে ব্যবহার করা হয়। এছাড়া নিম্ন তাপমাত্রা সৃষ্টিতে তরল নাইট্রোজেন ব্যবহৃত হয়। এই তরল নাইট্রোজেন যে নিম্ন তাপমাত্রা সৃষ্টি করে তা এখন ক্রায়ো সায়েন্সে ব্যবহার করা হচ্ছে, ক্রায়োজেনিক সায়েন্সে ব্যবহার করা হয়। নাইট্রোজেন ঘটিত বিভিন্ন সার অ্যামোনিয়া, ইউরিয়া ইত্যাদি প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এছাড়া গ্যাস থার্মোমিটার প্রস্তুতিতে নাইট্রোজেন ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার নিষ্ক্রিয় পরিমণ্ডল তৈরিতে নাইট্রোজেন ব্যবহৃত হয়। আজকের মতো এখানেই শেষ হল।